শ্রী শ্রী সারদা মা যে নিজে রান্না করে সন্তানদের খাওয়াতে ভালোবাসতেন, তৃপ্তি পেতেন, এ তো আমরা জানি। কিন্তু এ যেন একেবারে উলট পুরাণ। সারদা মাকেই মোচার চপ করে খাওয়াচ্ছেন পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ, অর্থাৎ সবার প্রিয় রাখাল মহারাজ। সারদা মাকে দর্শন করতে গেলে একটু ভয়ে ভয়েই থাকতেন রাখাল মহারাজ। পবিত্রতা স্বরূপিণী আমাদের মাকে প্রণাম করতে গিয়ে রাখাল মহারাজের শরীর কাঁপছে, এমন দৃষ্টান্তও আছে। কিন্তু ফষ্টি নষ্টি প্রিয় এই রাখাল মহারাজই সারদা মাকে চপ করে খাওয়াচ্ছেন, এমন স্মৃতি উজ্জ্বল হয়ে আছে স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে। সেটা ছিল 1912 সাল। স্বামী শঙ্করানন্দ মহারাজ তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সেবক এবং একই সঙ্গে সেক্রেটারি। আছেন তারা সবাই তখন কাশীর অদ্বৈত আশ্রমে। শ্রী শ্রী মাও তখন ওই আশ্রমেই অধিষ্ঠান করছেন। হঠাৎই রাখাল মহারাজ একদিন শঙ্করানন্দ মহারাজকে বললেন, দেখ অমূল্য, মাকে আজ চপ তৈরি করে খাওয়াতে হবে। কিসের চপ? না, মোচার চপ। আনন্দের সাথে সাথেই শঙ্করানন্দ মহারাজ বাজার থেকে মোচা ও আলু কিনে আনলেন, সিদ্ধ করলেন। মোচার ভিতরকার পুর। শঙ্করানন্দ মহারাজ বলছেন, আলু সিদ্ধ করে ছাড়িয়ে মাখছি, দেখলাম থসথসে নরম, আর একটা জিনিস দিয়ে সেটাকে শক্ত করে নিলাম। এবারে চপ তৈরি করে একটা থালায় সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হলো। মা তখন পুজো শেষ করেছেন। অন্যান্য ভোগের সঙ্গে ওই চপও মা ঠাকুরকে নিবেদন করলেন। পুজোর পরে অন্ন প্রসাদের সাথে ওই চপ প্রসাদও মা খেলেন। খুব ভালো লেগেছে মায়ের, সে এক কাণ্ড। গোলাপ মাও খেলেন। চপ তো খুব মচমচে হয়েছে, খেয়ে তারিফও করলেন। হয়তো গোলাপ মায়ের সাথে শ্রী শ্রী মা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন, কারণ স্মৃতিচারণায় শঙ্করানন্দ মহারাজ জানাচ্ছেন, বিকেলবেলায় ওপরের ওই বারান্দা থেকে গোলাপ মা আমায় জিজ্ঞেস করছেন, হ্যাঁ অমূল্য, এত চমৎকার চপ কি করে তৈরি করলে? কেমন মচমচে, খুব সুস্বাদু। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজও তখন ওই বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমায় চোখ টিপে দিলেন। আমি চুপ করে রইলাম, কোনো উত্তর দিলাম না। ব্রহ্মানন্দ মহারাজই উত্তর দিলেন, গোলাপ মা, তোমরা ভেবেছ তোমরাই ভালো রান্না করতে জানো, এখন দেখো আমরা তোমাদের থেকে ভালো রান্না করতে পারি। কিন্তু এত মুচমুচে সুস্বাদু চপ তৈরি হলো কি করে? প্রণালীটা ঠিক কি ছিল? এটা জিজ্ঞেস করেছিলেন পরে ব্রহ্মানন্দ মহারাজ। শঙ্করানন্দ মহারাজ তখন জানিয়েছিলেন, যখন আলু চটকাতেই নরম চটচটে হয়ে গেল, তখন সুজি ভেজে ওর সঙ্গে মিশিয়ে দিলাম। মশলাও ভেজে গুঁড়িয়ে নিয়ে পুরের সঙ্গে ঠেসে নিয়েছিলাম। এরকম কত মধুর স্মৃতি না জড়িয়ে আছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে নিয়ে। এক ভদ্রলোক ছিলেন, নাম ছিল অটল মিত্র। প্রথমে তিনি পুরী জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, পরে জেলা ম্যাজিস্ট্রেটও হন। এক অদ্ভুত লোক। তিনবার বিয়ে করেছিলেন, দুটো বিবাহিত স্ত্রী, আবার একজন রক্ষিতা। এহেন অটলবাবু ব্রহ্মানন্দ মহারাজকে প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করতেন। এক অদ্ভুত স্মৃতিকথায় প্রবেশ করছি এবার আমরা। শঙ্করানন্দ মহারাজ জানাচ্ছেন, মানুষ হিসেবে এই অটলবাবু ভারী দুরন্ত ছিলেন। লোকে জমের মতো ভয় করত তাঁকে। ভুবনেশ্বরে ব্রহ্মানন্দ মহারাজের কাছে প্রায়ই আসতেন তিনি। আমরা তখন বাক্সে ও মাটির গামলায় কপির চারা করতাম। তিনি আমাদের কাছ থেকে চারা চেয়ে নিতেন, আবার কখনো কখনো কাউকে কিছু না বলে চারার বাক্স বা গামলা ওসব তুলে নিয়ে চলে যেতেন। মহারাজ যে জানতেন না তা নয়, তিনি সবই জানতেন, শুনতেন, কিন্তু কিছু বলতেন না। আমি মনে মনে খুবই চটতুম। একবার তো চটে মোটে বলেই ফেললুম। ব্রহ্মানন্দ মহারাজ সব জেনে শুনে চুপটি করে থাকতেন, কিছু না বলে সব সহ্য করতেন। আগেই উল্লেখ করা হয়েছে, অটলবাবুর 3 স্ত্রী ছিল, 2টি বিবাহিতা, একটি রক্ষিতা। ওই রক্ষিতাটি তাঁর সেবা যত্ন রান্নাবান্না করে দিত। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজজি সব কিছু জানতেন, কিন্তু একটি জিনিস লক্ষ্য করতাম, ওই অটলবাবুর মহারাজজির ওপর ছিল কি অটল শ্রদ্ধা ও ভক্তি।
অকপটে নিজের যাবতীয় দোষ অপরাধের ও অত্যাচারের কাহিনী মহারাজজির কাছে এসে বলে যেতেন। মহারাজজি ধৈর্য সহকারে সব শুনে যেতেন, একটাও হ্যাঁ বা না করতেন না। অটলবাবুর বাড়ির কুয়োর জলটা খুব ভালো ছিল। ওই মহারাজজির জন্যে নিজের বাড়ির গরুর দুধ ও কুয়োর জল রোজই পাঠিয়ে দিতেন। অটলবাবু কত রকমে যে মহারাজের সেবা করতেন তার ইয়ত্তা নেই। একবার তার পুরীর বাড়িতে মহারাজজিকে 1 মাস রেখে দিয়েছিলেন। খাওয়া দাওয়া, থাকা, ঘোরাফেরা সবই ওই মহারাজজির ফরমাস মতোই হতো। প্রায় তিনি কার্যালয় থেকে সকাল সকাল পালিয়ে আসতেন, শুধুমাত্র মহারাজজির সঙ্গ করবেন বলে। এদিকে অটলবাবু ব্রহ্মানন্দ মহারাজজিকে যে এত সম্মান, এত শ্রদ্ধা করতেন, বাইরের লোকের কাছে তিনি আবার অত্যন্ত বদমেজাজি আর সকলের চক্ষুশূল ছিলেন। খুব কড়া শাসন আর নির্দয় ব্যবহারের জন্যে প্রতিটি লোক তাকে কুনজরে দেখত। অপ্রিয় কথাবার্তায় তিনি কেবলই অখ্যাতি ও অসম্মান কুড়িয়েছেন জনসমাজে, আর নিজে সর্বদা সশস্ত্র পুলিশ পাহারায় থাকতেন। জীবন্যাসের ভয় ও আতঙ্ক তাকে চতুর্দিকে ঘিরে রেখেছিল। তিনি যদিও ও সমস্ত গ্রাহ্যের মধ্যে আনতেন না, সর্বদা বুক ফুলিয়ে অহংকারে স্ফীত হয়ে চলতেন, কারণ তিনি বিশ্বাস করতেন গুরু তাকে সর্বদা রক্ষা করে চলেছেন। এই অটলবাবুও সময়ের সাথে সাথে কত পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ তখন শরীরে নেই, বেশ কিছু বছর কেটে গেছে। হঠাৎই একদিন শঙ্করানন্দ মহারাজের সাথে ভুবনেশ্বরের রাস্তায় ওই অটলবাবুর দেখা। তখন অটলবাবুর বয়স হয়েছে, বুড়োই বলা চলে। ওই রাজা মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ মহারাজের কথা বলতে বলতে অঝরে কেঁদে ফেললেন। তখন আর তিনি সে মানুষটি নেই। সেই তেজ, সেই সামর্থ্য, সেই দাপট যেন কোথায় লুকিয়ে গেছে। নরম তুলতুলে মানুষটি। তিনি আমায় বললেন, আপনারা আমার বাড়ি মাঝে মাঝে গেলে আমি কিছুটা সান্ত্বনা পাই, আমায় খবর দিলে গাড়ি পাঠিয়ে দেব। আমি বললাম, খবর পাঠাতেও তো একটা লোক চাই। বললেন, আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করব। প্রায় গাড়ি পাঠিয়ে দিতেন। বাড়িতে নিয়ে গিয়ে প্রাণ ভরে সেবা করতেন। যখন ফিরে আসতুম তখন ঠাকুর ভোগের জন্যে কত তরিতরকারি ও বাগানের অন্যান্য জিনিস গাড়িতে উঠিয়ে দিতেন। এখন অটলবাবু ইহধামে আর নেই, মহারাজজির কোলেই আশ্রয় নিয়েছেন। তিনি সবসময় বলতেন, মহারাজজি আমার সব, একমাত্র জীবনে তাকেই আপনার করে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে হৃদয়ে ধরে রেখে শান্তি ও তৃপ্তি পাই। সত্যি কত বিচিত্র মানুষ এই পৃথিবীতে আছে, আর কত বিচিত্রই তাদের কীর্তিকলাপ। চরিত্রের দিক থেকে সাদাতে কালোতে মেশানো এই অটলবাবু কিভাবে ব্রহ্মানন্দ মহারাজজির পায়ে নিজেকে নিবেদন করে দিয়েছিলেন, এও এক চরম শিক্ষার। আজ তাহলে এখানেই থামলাম। পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের এই পবিত্র স্মৃতিচারণা করতে করতেই সৎ প্রসঙ্গ পর্ব 69 আজকে এখানেই শেষ করলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।